সাদের আজ অফ ডে। সাদ পোলো টি শার্ট আর ট্রাউজার পরে ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে পেশেন্ট ফাইল স্ক্রল করছিল। ঠিক সেই মুহূর্তে সাদের ফোনটা বেজে উঠল। সাদ ল্যাপটপ থেকে চোখ না সরে কলটা রিসিভ করে কানের কাছে দিল। হ্যাঁ মা, বলো। নাফিজে মির্জা অপর পাশ থেকে বলেন, সাদ, বলেছিলাম আজ তো তোর অফ ডে, ফারাককে নিয়ে তুই আজ শপিং মলে যা না বাবা। সামনের সপ্তাহে তোর কাজিনের বিয়ে, ফালাককে নিয়ে গিয়ে ওর পছন্দের কিছু শাড়ি আর গহনা কিনে দে। শপিং এর কথা শুনতে সাদের কপালে গভীর ভাঁজ পড়ল। নিজের ছুটি বা ব্যক্তিগত সময়ে এসব কেনাকাটা ঝামেলা সামলানো সাদের একদম পছন্দ না। সে বিরক্তি হাতে ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে বলে উঠল, নো ওয়ে, আই ক্যান ডু দিস। ফালাকের কিছু লাগলে তুমি মেহেরের সাথে পাঠিয়ে দাও। এসবের মধ্যে আমাকে ইনভলভ করো না প্লিজ। নাসিফা মির্জা সাদের এমন সরাসরি না শুনে গম্ভীর হয়ে গেলেন। মা হিসেবে সাদের এই স্বভাব ফালাকের প্রতি অবহেলা তিনি আর মেনে নিতে পারছিলেন না। তিনি বেশ শক্ত গলে বললেন, সাদ, সব বিষয় তোর একগুমই আমার একদম ভালো লাগে না। তুই আজই ফালাককে নিয়ে শপিং মলে যাবি, দ্যাটস ফাইনাল। আর একটা কথাও আমি শুনতে চাই না। কথাটা বলে নাফিজা মির্জা সাদের জবাবে তোয়াক্কা না করে এক ঝটকে ফোনটা কেটে দিল। সাদ ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে বিরক্তিতে বিড়বিড় করলো। ফোনটা টেবিলের ওপর বেশ জোরে আছড়ে রাখলো। ফালাক শব্দ পেয়ে এগিয়ে এলো। সাদ সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার মেজাজ এখন তুঙ্গে। কি দেখেছো মুখ হাঁ করে? মায়ের আদেশ আজ তোমাকে আমাকে সাথে শপিং মলে যেতে হচ্ছে। আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও। আমার ধৈর্যের পরীক্ষা করার চেষ্টা করবে না একদম। ফালাক বলল, আমার কিছু লাগবে না। সাদের ভুরু কুঁচকে গেল। তার মুখের ভাব মুহূর্তে কড়া হয়ে গেল। সাদ ফালাকের কাছে এসে দাঁড়ালো। আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, ফালাক, আদেশ করছি। হাফ অ্যান আওয়ার এর মধ্যে তোমাকে রেডি দেখতে চাই, দ্যাটস ইট। ফালাক রেডি হয়ে নিচে নেমে এলো। সাদের পরনে নীল রঙের ফর্মাল শার্ট, সুগঠিত চওড়া বুকের সাথে শার্টের নিখুঁত ফিটিংয়ের সাথে যেন সাদের আভিজাত্য অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। হাতের কনুই পর্যন্ত হাতা কিছুটা গোটানো, যার ফলে তার বাহুর পেশিগুলো আর শিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে। ডার্ক ব্লু শার্টের বৈপরীত্যে সাদের ফর্সা গায়ের রং আর তীক্ষ্ণ মেদিন চোয়াল যেন আরও বেশি চোখ ধাঁধানো লাগছে। এলিমেন্টাল মেল পারফিউমের ঘ্রাণটা সাদের পুরো অস্তিত্ব থেকে ছড়াচ্ছে। সাদকে এত সুদর্শন আগে কখনো খেয়াল করেনি ফালাক। লোকটার চোখে মুখে চিরচেনা গম্ভীর ভাব ফুটে থাকলো এই গাঢ় নীল পোশাকে তাকে এতটাই নিখুঁত দেখাচ্ছে যে ফালাক নিজের অজান্তে কয়েক সেকেন্ডের জন্য মন্ত্রমুগ্ধের মতো সাদের দিকে তাকিয়ে রইল। ফালাককে দেখে সাদের চোখ যেন আর এক মুহূর্তের জন্য থমকে গেল। ফালাকের পরনে কুসুম রঙের সুতি শাড়ি। ফালাকের শাড়িতে ফর্সা ত্বক আর মুখে স্নিগ্ধতা যেন শতগুণ বেড়ে গেছে। কোনো মেকআপ নেই, খোলা চুলগুলো পিঠের উপর নামানো। এই সাদামাটা রূপে মেয়েটাকে ভীষণ মায়াবী লাগছে। সাদ নিজের ভিতরে এই মুগ্ধতা আড়াল করতে দ্রুত চোখ সরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল। ফালাক এসে ছাদের পাশে সামনের প্যাসেঞ্জার সিটে বসলো। এই প্রথম সে ছাদের গাড়িতে উঠলো। গাড়িটা চলতে শুরু করতে ফালাকের মনটা এক অজানা অজানা শিহরণে কেঁপে উঠল। কিছুদূর যাওয়ার পর একটা ট্রাফিক সিগন্যালে থামলো। সাদ আর চোখে ফালাকের দিকে তাকিয়ে ভুরু কুঁচকালো। ফালাক সিট বেল্ট না বেঁধে সিটে অস্বস্তি নিয়ে চেপে বসে আছে। সাদ গম্ভীর কণ্ঠে বলল, সিট বেল্ট বাঁধনি কেন? ফালাক চমকে উঠে সাদের দিকে তাকায়। সে হাত দিয়ে সিট বেল্ট ফিতাটা টানার চেষ্টা করল, কিন্তু লকটা কীভাবে লাগাতে হয় তা বুঝতে না পেরে ইতস্তত করতে লাগলো। ফালাক লজ্জিত গলায় বলল, আমি আমি এটা কখনো ব্যবহার করি না, পারছি না। সাদ একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল। সে আর কিছু না বলে সিট থেকে কিছুটা ঝুঁকে ফালাকের দিকে। সাদের চওড়া শরীরটা ফালাকের একদম গায়ের উপর এসে পড়ল। সাদের গায়ের ঘাড়া তপ্ত নিঃশ্বাস আর হঠাৎ এত কাছে পাওয়া পুরুষালী উপস্থিতি ফালাকের নিঃশ্বাস আটকে দিল যেন। সাদ ফালাকের কোমর ঘেঁষে সিট বেল্টের ফিতাটা টানতে গিয়ে হঠাৎ থমকে গেল। ফালাকের বড় দুটো কাজল কালো চোখ দুটো সরাসরি সাদের চোখের সাথে আটকে গেছে। সাদ ফালাকের ডাগর ডাগর চোখের মণি দুটোর দিকে তাকিয়ে এক লহমায় নিজের হুঁশ হারিয়ে ফেলল। সাদ হাতের ফিতাটার উপর জমে রইল আর তীক্ষ্ণ নজর আটকে গেল ফালাকের চোখের সেই অতল গহরে। পুরো পৃথিবীর সব কোলাহল যেন এক সেকেন্ডে বন্ধ হয়ে গেল। কতক্ষণ যে সাদ এভাবে ফালাকের চোখের দিকে তাকিয়ে রইল তার খেয়ালই ছিল না। পেছন থেকে গাড়ির হর্নের বিকট শব্দ
সাদের হুঁশ ফিরল। সাদ দ্রুত নিজের সামনে নিয়ে ক্লিক করে সিট বেল্টটা লক করে দিল। ঝট করে নিজেকে সিটে সোজা হয়ে বসে স্টিয়ারিং হুইল শক্ত করে চেপে ধরল। সাদের নিজের বুকের ভিতরটা ধুকপুক করছে, অথচ মুখে সে আগের মতো বরফ শীতল গাম্ভীর্য ফুটে উঠছে। গাড়ি আবার চলতে শুরু করলো। ফালাক জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল, আর সাদ স্টিয়ারিংয়ে হাত রেখে মনে মনে গজরাতে লাগলো। এই সাধারণ একটা মেয়ের সামান্য দুইটো চোখ কীভাবে তাকে প্রতিবারের মতো এত নিঃস্ব আর অনিয়ন্ত্রণহীন করে দেয়। শপিং মলে বিশাল কাচের দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে ফালাকের চোখ ছানাবড়া হয়ে গেল। এত বড়, এত ঝলমলে শপিং মল সে জীবনে কখনো দেখেনি। চারপাশে চকচকে পরিবেশ, আভিজাত্য আর মানুষের ভিড় দেখে ফালাকের ভেতরে এক ধরনের সংকোচ ও ভয় দানা বাঁধতে শুরু করলো। সাদ লম্বা লম্বা পায়ে ফালাকের কিছুটা সামনে হেঁটে যাচ্ছিল। ফালাক হঠাৎ করে তারা চলন্ত সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। ফালাক থমকে গেল। নিচে থেকে উপরে যাওয়া এই ধাপে ধাপে চলতে সিঁড়িটার দিকে তাকালো। সে তো কখনো এসব সিঁড়িতে ওঠেনি, যদি পা পিছলে পড়ে যায়। ফালাক চোখ বুজে এক পা দাঁড়িয়ে গেল। ফালাক নিজের অজান্তে সাদের শার্ট খামচে দিল। সাধারণত কারো এমন হঠাৎ স্পর্শ সহ্য করে না, তার বিরক্তি জাগার কথা, কিন্তু আজকে তার বিরক্তি লাগছে না। সাদ মুখে কিছু বলল না, কেবল নিজের শক্ত ডান হাতটা ফালাকের কোমরের পিছনে বাড়িয়ে দিয়ে তাকে খুব সাবধানে আগলে রাখলো, যাতে ফালাক পড়ে না যায়। সিঁড়ি শেষ হতে ফালাক ধীরে সুস্থে চোখ খুলল। নিজেকে ছাদের এত কাছে এবং ছাদের শার্ট খামচে ধরে থাকতে থেকে ফালাক দ্রুত হাত সরিয়ে নিল। ফালাকের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কাঁপা কাঁপা করে বলল, আমি দুঃখিত। আসলে আমি কখনো এত উঠিনি, তো তাই আমার পাশে থেকো। ওরা একটা অভিজাত শাড়ির শোরুমে ঢুকলো। শোরুমের সেলসম্যান ছাদের পার্সোনালিটি দেখে তটস্থ হয়ে হরেক রকমের দামি কাতান সিল্ক আর জর্জের শাড়ি ফালাকের সামনে মেলে ধরলো। ফালাক শাড়িগুলো প্রাইস ট্যাগ দেখে আঁতকে উঠলো। একটা শাড়ির দাম 30 থেকে 40 হাজার টাকা। ফালাক নিচু গলা বলল, এসব শাড়ি অনেক দামি, আমার এত দামি শাড়ি প্রয়োজনে সাধারণ কিছু হলেই চলবে। সাদ কথাটা কোনো তোয়াক্কা করলেন। সে কড়া করে সেলসম্যানকে বলল, আই ওয়ান্ট দ্য বেস্ট ওয়ান্স, প্রাইস ডাজেন্ট ম্যাটার। শোরুম থেকে বের হয়ে ফালাককে নিয়ে জুয়েলারি সেকশনের দিকে এগিয়ে যাচ্ছিল সাদ, কিন্তু মলটার করিডোর পার হওয়ার সময় পিলারের পাশে দাঁড়িয়ে থাকা 3-4 জন ধনী ঘরে উচ্ছন্নে যাওয়া বখাটে ছেলে ফালাককে দেখে পেল। ফালাককে দেখে তাদের মধ্যে একজন কুৎসিত হেসে বাজে ভঙ্গিতে বলল, আরে ভাই, দেখ দেখ কি জিনিস যাচ্ছে, ফিগার সাইজ দেখছি, মিনিমাম তো হবে, একেবারে ফ্রেশ মাল। কথাটা ভেসে আসতে ফালাকের পুরো শরীর অপমানে জমাট বেঁধে গেল। সাদ থমকে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যজনকভাবে সে কিছুই বলল না। সাদের ফর্সা মুখটা মুহূর্তে অসম্ভব রাগে থমথম হয়ে গেল। হাতের মুঠি দুটো শক্ত হয়ে রগ ভেসে উঠল, কিন্তু সে কোনো ঝামেলা না করে অন্তত বরফ শীতল ভঙ্গিতে ফালাকের হাতটা নিজের মুঠে জড়িয়ে নিল। সাদ ফালাককে নিয়ে সোজা সামনে সবচেয়ে নামজাদা আর আভিজাত্য জুয়েলারি শপে গিয়ে ঢুকলো। সেলসম্যানরা তাদের মতো দাপুটে ব্যক্তিত্ব দেখে তটস্থ হয়ে অভিবাদন জানালো। সাদ কাউন্টারে ফালাককে দাঁড় করিয়ে একদম কড়া ও বরফ শীতল ইংলিশে সেলসম্যানকে অর্ডার দিল, আই ওয়ান্ট দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশন ইউ হ্যাভ ইন দিস শপ, সো হার এভরিথিং অ্যান্ড ডোন্ট ওয়েস্ট মাই টাইম। সেলসম্যান দ্রুত একের পর এক লাখ টাকা চোখ ধাঁধানো নেকলেস আর রিং বের করে ফালাকের সামনে সাজাতে লাগলো। ফালাক কিংকর্তব্যবিমূঢ় হয়ে সাদের দিকে তাকালো, তুমি পছন্দ করো? আই হ্যাভ সাম বিজনেস টু অ্যাটেন্ড আউটসাইড। এক পাও এই শপের বাইরে বেরোবে না। স্যার জুয়েলারি শপ থেকে বের হয়ে আসতে তার মুখের থমথমে গাম্ভীর্য এক নিমেষে হিংস্র পশুর মতো রুদ্ররূপ বদলে গেল। সাদ কোনো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে শার্টের হাতানোটু কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। তারপর বড় বড় পদক্ষেপে সোজা গেল 3টে বখাটের দিকে, যারা তখন ফালাকের বিষয়ে কথা নিচে হাসিতে মাথা হয়েছিল। সাদের লম্বা ছায়া ওদের উপর পড়তে বখাটেদের মধ্যে মূল ছেলেটি ঘাড় ঘুরিয়ে তাচ্ছিল্যে বলল, হে ব্রো, এনি প্রবলেম? সাদ 1 সেকেন্ডের জন্য সময় নষ্ট করলো না। কোনো কথা না বললে এক প্রচণ্ড ঘুষি সোজা ছেলেটার নাকে বসিয়ে দিল। রক্ত ফিনকিতেই ছিটকে উঠল। ছেলেটা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ল। বাকি 2জন আঁতকে উঠে আক্রমণ করতে এলে সাদ দক্ষতার একজনকে লাথি মেরে কাচের শোকেসে আছাড় ফেলল। পরে অন্যজন শার্টের কলার ধরে নিজের মুখের কাছে টেনে নিল। সাদের চোখ দুটো তখন রক্তবর্ণ হিংস্র বাঘের মতো ফুটছে।
সে রক্ত ভেজা হাত দিয়ে ছেলেটার গাল শক্ত করে চেপে ধরে বরফ শীতল কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, ইউ ডার্টি, ইউ হ্যাভ ইভেন নো হুইজ প্রপার্টি ইউ ওয়ার আই আইং উইথ? দ্যাটস উমেন বিলংস টু ডক্টর সাদ মির্জা, শি ইজ মাইন। তারপর ছেলেটি গেলে একটা চর বসিতে গর্জে উঠল, আমার স্ত্রীর দিকে বাজে নজরে দেওয়া তো দূরের কথা, ও শরীর নিয়ে কথা বলার অপরাধে তোদের জিভ আমি টেনে ছিঁড়ে ফেলতে পারি। এরপর যদি তোদের নোংরা ছায়া আমার স্ত্রীর আশেপাশে দেখি, দেখ, আই সোয়ার টু গড, তোদের লাশের খোঁজ পাওয়া যাবে না। কথাটা শেষ করে চাঁদ ছেলেটাকে ধপাস করে মাটিতে আছড়ে ফেলল। পুরো মলে তখন চরম হয়েছে, কিন্তু ছাদের এই প্রাণঘাতী রূপ দেখে নিরাপত্তারক্ষীরা পর্যন্ত এগোতে সাহস পেল না। চাঁদ খুব শান্ত ভঙ্গিতে নিজের পকেট থেকে রুমাল বের করে হাতের রক্তটুকু মুছে নিল। শার্টের কলার ঠিক করে সে আবার নিজের পার্সোনালটি ফিরে এলো। জুয়েলারি শপে এসে দেখলো ফালাক দাঁড়িয়েছে। পছন্দ হয়েছে শাড়ি গয়না, এবার বাড়ি চলো, আমার মাথা আজ বড্ড গরম হয়ে আছে। ফালাক সিজন 2 পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে। কে কী বললো না বললো আমার যায় আসে না। গল্প দিব, যা গল্প শুরু করছি সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, শুধু চ্যানেলের সাথে থাক। আর যেটা হচ্ছে অবাধ্য প্রণয়নী, সেটা আজকে দিতে চাইলাম, শরীরটা ভালো না, কালকে দেব, বড় করেই দেব, ম্যাট ফর ইউটাও দেবো।